হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পেসমেকারের আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছে আমি আসিফ ভাই। আমি তোমাদের সাথে আজকে কথা বলবো তোমাদের এসএসসি রসায়নের চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী চ্যাপ্টারের একটি ইম্পর্টেন্ট টপিক, যেটা তোমরা পিছনে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। তাহলে আজকে আমি এই টপিকটাই তোমাদেরকে কী করবো, অল্প সময় একটু ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করব। দেখো, ইলেকট্রন আসক্তির ইংরেজিটা হচ্ছে কি বলো? ইলেকট্রন অ্যাফিনিটি। চলো আমরা এটা একটু শুরু করি। যেমন আমরা জানি কি ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত জানি আমরা? 9। ওর ইলেকট্রন বিন্যাস যদি করি তার মানে হবে কত? 1s2 2s2 2p কত? 5। কিন্তু দেখো, ওর প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 2টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 7টা। তার মানে ও যদি আর একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে তবে তার কি হবে বলো তো? অষ্টক পূর্ণ হবে। তার মানে দেখো, আমি যদি এই কথাটা বলি, এই যে দেখো ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়েছে বলো তো? এই যে ফ্লোরাইড আয়নে কিন্তু পরিণত হয়েছে। ঠিক আছে, এই যে একটা ইলেকট্রন গ্রহণ করার জন্য ওর মধ্যে থেকে যে পরিমাণ শক্তি নির্গত হবে সেটাকে আমরা কি বলবো বলো তো? ইলেকট্রন আসক্তি। ঠিক আছে, তার মানে এই ফ্লোরিনটা কি গ্যাসীয় অবস্থায়, সে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? একটা ইলেকট্রন গ্রহণ করে 1 মোল ঋণাত্মক আধানে পরিণত হইতে যে শক্তি নির্গত হয় সেই শক্তিটাকে আমরা কি শক্তি বলি বলো তো? যে ইলেকট্রন আসক্তি বলি। কিন্তু তার মানে সংজ্ঞাটা যদি আমি একটু লিখতে চাই, তার মানে আমি কি লিখবো বলো? গ্যাসীয় অবস্থায় কোন মৌলের গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণুতে, গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আধানে পরিণত করতে, 1 মোল ঋণাত্মক আধানে পরিণত করতে যে শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। তাকে ইলেকট্রন আসক্তি বা ইংলিশে বলি আমরা এটাকে কি বলে বলো তো? ইলেকট্রন অ্যাফিনিটি বলে। তার মানে একটু তার স্ট্রাকচারটা যদি তুমি খেয়াল করো, দেখো আমি যদি ফ্লোরিনের এটা কি দিই, তার নিউক্লিয়াস, ওর প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন ছিল বলো? 2টা। কিন্তু আর দ্বিতীয় কক্ষপথের কয়টা ইলেকট্রন আছে? 7টা। 1টা 2টা 3 4 5 6, আরেকটা কত বলো তো? 7। তার মানে বাহির থেকে একটা ইলেকট্রন সংযোগ ঘটে এখানে কি আধানে পরিণত করছি বলো তো? ঋণাত্মক আধানে পরিণত করছি। এবং এই ঋণাত্মক আধানে পরিণত করার জন্য ওর মধ্যে থেকে যে পরিমাণ শক্তিটা কি হয়েছে, নির্গত হয়েছে, সেটাকে আমরা কি বলি বলো তো? ইলেকট্রন আসক্তি বলি। ক্লিয়ার? আশা করি ইলেকট্রন আসক্তির ব্যাপারটা তোমাদের কাছে কিছুটা ক্লিয়ার। তারপরে এই চ্যাপ্টারে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কি পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, যেটাকে আমরা ইংলিশে কি বলি? অ্যাটমিক রেডিয়াস বলি। অ্যাটমিক রেডিয়াস বা কি ব্যাসার্ধ বলো? পারমাণবিক ব্যাসার্ধ, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো তো? এয়ার দ্বারা। তার মানে আমরা কি পড়েছি, যে কোনো পর্যায়ে যতই বাম দিক থেকে ডান দিকে যায় তার অ্যাটমিক রেডিয়াসের মানটা ততই কি হয় বলো তো? কমে। এবং যতই আমি উপর থেকে নিচের দিকে যাই ততই তার অ্যাটমিক রেডিয়াসের মানটা কি হয় বলো তো? বাড়ে। আর বাম দিক থেকে ডান দিকে যাওয়া গেলে কমার কারণটাকে আমরা পড়েছি। কিন্তু যতই বাম দিক থেকে ডান দিকে যায় একটা করে ইলেকট্রন বাড়ে। তার মানে কি নিউক্লিয়াসে কি হয় বলো তো? প্রোটন সংখ্যা বাড়ে। আর প্রোটন এবং ইলেকট্রনের আসক্তিটা কি হয়? আকর্ষণটা বেশি হয়। সেজন্য পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ কি পায়? হ্রাস পায়। তাহলে আমাদের মনে রাখতে হবে, এই অ্যাটমিক রেডিয়াস বা পারমাণবিক ব্যাসার্ধের সাথে তুমি আয়নীকরণ শক্তি বলো বা ইলেকট্রন আসক্তি বলো বা তড়িৎ ঋণাত্মকতা বলো, এগুলোর হচ্ছে বিপরীত সম্পর্ক। কীরকম সম্পর্ক? বিপরীত সম্পর্ক। তার মানে আমি যদি বাম দিক থেকে ডান দিকে যাই, সেহেতু আমার পারমাণবিক ব্যাসার্ধটা কি পাচ্ছে বলো তো? বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যতই আমি বাম দিক থেকে ডান দিকে যাব, আমার ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তির মানটা তার মানে কী পাবে? বৃদ্ধি পাবে। দেখো, উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধের মানটা কি হয়? বাড়ে। তার মানে উপর থেকে নিচের দিকে গেলে আমার এইখানে কি হবে বলো তো? ইলেকট্রন আসক্তির মানটা কি হবে বলো তো? কমবে। এই ক্ষেত্রে আমরা যদি 17 নম্বর গ্রুপের কথা যদি একটু চিন্তা করি, গ্রুপ নাম্বার 17কে আমরা কি বলি বলো তো? হ্যালোজেন বলি। কিন্তু এই গ্রুপে মৌলগুলা কি কি? ফ্লোরিন, ক্লোরিন, তারপরে কি বলো তো? ব্রোমিন, আয়োডিন। মূলত এই চারটাকে আমরা কি হিসাবে ব্যবহার করতে পারি বলো? লবণ হিসাবে কিন্তু ব্যবহার করতে পারি। তার মানে তোমাদের বইয়ে যে কনসেপ্টটা আছে এটা অনুযায়ী যদি আমি এখানে ইলেকট্রন আসক্তির যদি ক্রমটা যদি আমি জিজ্ঞাসা করি তোমাদেরকে,
বা বলতে চাই, তার মানে ক্রমটা কি হবে বলো? এখানে উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন আসক্তির মানটা কি হবে বলো তো? হ্রাস পাবে। তার মানে কি আমার আয়োডিনের চেয়ে কী হবে বলো তো? ব্রোমিন বেশি হবে, তার চেয়ে আর একটু বেশি ক্লোরিন হবে, তার চেয়ে আর একটু বেশি কার হবে বলো তো? ফ্লোরিন হবে। কিন্তু এইখানে একটু ব্যতিক্রম আছে, যেটা তোমাদের বইয়ে কি করে নাই, উল্লেখ করে নাই, কিন্তু প্রায় বিভিন্ন বোর্ড পরীক্ষায় কি হয় এটা আসে। তার মানে বাস্তবে ব্যাপারটা হয় এই ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে মূলত ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা বেশি হয় এবং ফ্লোরিনেরটা কি হয়, কম হয়। তার মানে হবে হচ্ছে ক্লোরিন সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে ফ্লোরিন, তারপরে হচ্ছে ব্রোমিন, তারপরে কি আয়োডিন। আর আমার আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করা। পরীক্ষায় বা স্কুলের পরীক্ষাতে তোমার এটা কি করতে পারে, দিতে পারে। তার মানে দেখো এই ব্যাপারটা আমি একটু ডিসকাস করি। তোমাকে কোয়েশ্চেন করতে পারে যে কেন ক্লোরিনের ইলেকট্রন আসক্তি, কেন ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়ে কি হয়, বেশি হয়। এই কোয়েশ্চেনটা প্রায়ই কিন্তু পরীক্ষায় দেয়, স্কুলের পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে। দেখো কেন ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়ে কি হয়, বেশি হয়। আমি যদি ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা করি, একটু খেয়াল করো, ওর ইলেকট্রন বিন্যাসটা হবে 1s2 2s2 2p কত 5। দেখো এটা তার প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ। প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, দ্বিতীয় কক্ষপথে কয়টা আছে, 7টা। আমি যদি ক্লোরিনের কথা চিন্তা করি, ওর পারমাণবিক সংখ্যা কত বলো, 17। ওর ইলেকট্রন বিন্যাসটা হবে 1s2 2s2 2p6, তারপরে হচ্ছে 3s2 3p5। দেখো প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ এবং কি তৃতীয় কক্ষপথ। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা এবং তৃতীয় কক্ষপথে কয়টা, 7টা। এখন খেয়াল করো, আমরা কিন্তু জানি একটা সূত্র যে 2n² যে সূত্রটা। তুমি যদি ফ্লোরিনের কথা যদি চিন্তা করো, ওর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, ওর দ্বিতীয় কক্ষপথে কিন্তু সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে। তার মানে এখানে ইলেকট্রন আছে কয়টা, 8টার মধ্যে 7টা। তুমি যদি ক্লোরিনের কথা চিন্তা করো, ওর কক্ষপথ হচ্ছে কয়টা বলো, 3টা কক্ষপথ। ওর সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে বলো তো, 18টা। তার মানে এখানে আমি যদি ফ্লোরিনের কথা চিন্তা করি, ওর 8টার মধ্যে কয়টা ইলেকট্রন আছে বলো তো, 7টা ইলেকট্রন আছে। আর এইখানে 18টার মধ্যে ওর কয়টা আছে বলো তো, 7টা ইলেকট্রন আছে। তার মানে আমি দেখতেছি যে ফ্লোরিনের মধ্যে ইলেকট্রনের ঘনত্বটা কি বলো তো, অনেক বেশি। বা এটা যদি তোমাদের কারো বুঝতে প্রবলেম হয়, তুমি এইভাবে একটু চিন্তা করতে পারো, ওর 8টার মধ্যে 7টা ইন্টু কত, 100%। আমি যদি ইলেকট্রনের পার্সেন্টেজ যদি চিন্তা করি, ওর কত পার্সেন্ট ইলেকট্রন আছে বলো, 87.5%। আর আমি যদি ক্লোরিনের কথা চিন্তা করি, ওর 18টার মধ্যে কয়টা ইলেকট্রন আছে দেখো, কয়টা, 7টা ইন্টু কত, 100%। তার মানে দেখো এটা যদি তুমি একটু ক্যালকুলেশন করো, এরকম আসে 38.89%। তার মানে তুমি স্পষ্টত বুঝতে পারতেছো এই ক্লোরিনের মধ্যে কি ইলেকট্রনের ঘনত্বটা কি অনেক বেশি, আর ফ্লোরিনের মধ্যে কি ইলেকট্রনের ঘনত্বটা কি অনেক কিন্তু কম। তার মানে মনে রাখতে হবে এই ফ্লোরিনের আকার কি ছোট। এই আকার ছোট হওয়ার কারণে ওর ইলেকট্রন মেঘের ঘনত্ব অনেক বেশি। যেহেতু এর মধ্যে ইলেকট্রন মেঘের ঘনত্ব অনেক বেশি, তার মানে বাহির থেকে যদি কোনো ইলেকট্রন আসতে চায়, তখন ফ্লোরিন কি করে, একটা বিকর্ষণ বল লাভ করে। তারপরে আমার লিখতে হবে বাহির থেকে কোনো ইলেকট্রন আসতে চাইলে ফ্লোরিন একটি বিকর্ষণ বল অনুভব করে। যেহেতু তার ইলেকট্রন বেগের ঘনত্ব বেশি এবং সে বিকর্ষণ বলে অনুভব করতেছে, তার মানে বাহির থেকে কোনো ইলেকট্রন আসলে ফ্লোরিন কি করতে পারে না, ইলেকট্রনটা কি করতে পারে না, গ্রহণ করতে পারে না। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে ব্যাপারটা খেয়াল করো, ওর আকারটা কি বড় হওয়ার কারণে ওর ইলেকট্রন বেগের ঘনত্বটা কম, এবং এইখানে আমরা কিন্তু পার্সেন্টেজ আকারে চাইলে এভাবে কিন্তু দেখতে পারি। তার মানে বাহির থেকে যদি ইলেকট্রন আসে, তখন সেই ক্লোরিন সেই ইলেকট্রনটা কি করতে পারে, ইজিলি কি করতে পারে, গ্রহণ করতে পারে। আর আমরা জানি কি যে মৌল যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে, তার ইলেকট্রন আসক্তির মানটা কি হয় বলতো, তত বেশি হয়। এই জন্য এই ক্লোরিন এবং ফ্লোরিনের মধ্যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা কি হয় বলতো, বেশি হয়। তার মানে আসলে প্রকৃতপক্ষে ক্রমটা কিন্তু এরকম হওয়া উচিত, ক্লোরিন সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে ফ্লোরিন, তারপরে কি বলতো ব্রোমিন, তারপরে কি আয়োডিন। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। এটা তোমাদের শর্ট কোয়েশ্চেন বা অনুধাবনমূলক প্রশ্নে কি করতে পারে, স্কুলের পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় কি করতে পারে, দিতে পারে। ঠিক আছে, এতটুকুই ছিল আমার আজকের ক্লাসটা। আশা করি তোমরা টপিকটা বুঝতে পারছো। এরকম আরও ভিডিও পেতে তোমরা সবাই পেসমেকারের সাথে দেখো। এতটুকুই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।